গল্পের সুর চ্যানেলে এখন আপনাদের পড়ে শোনাব জ্যোতির্ময়ী দেবীর লেখে একটি গল্প, দরদস্তুর। আর বরাবরের মতোই গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। পর পর মা, গয়না পর। সেই গল্পটা মনে পড়ে, ছোটবেলায় শুনেছিলাম। সবটা ভালো মনে নেই। মনে হয় সেই মেয়েটা কাঁদতে লাগলো। প্রকাণ্ড অজগর সাপটা তাকে জড়িয়ে সমস্ত শরীর, সমস্ত হাড় অস্থি চূর্ণ করে দিতে লাগল। দরজা বন্ধ, ঘরে সে আর সেই সাপ। ব্যাকুল হয়ে কেঁদে মেয়ে বলে, মা আর গয়না পরব না। বন্ধ দরজার বাইরে ঠাকুমা, দিদিমা, মা সবাই বলেন দীর্ঘশ্বাস ফেলে, পর পর মা, গয়না পর। ওরা কনে দেখে ফিরে গেল। গহনা কাপড় সব ছেড়ে ছাদের কোণে এসে বসে নিভার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। সূর্যাস্তের সময় রাঙা হয়ে উঠেছে পশ্চিম দিগন্ত। কালো কালো মেঘ, একদিকে গোটা কতক সোনালি পাড় কাপড়ের মতন পড়ে আছে। তা থাক, অন্য সময় ওই কাপড়ের পাড়ে শোভা দেখাতে সে ছোট বোনকে, মেজ বোনকে ডাকে। আজকে তার চোখে ওসব শোভা হিসেবে পড়ছিল না, এমনিই চেয়েছিল। তার মনে হচ্ছিল ওই গল্পটা, পর পর মা, গয়না পর। আর সেই মেয়েটা তারপর মরে গেল। গেল তো বেশ হলো, বেশ হয় সেও যদি মরে যায়। রোজ রোজ আর কেউ দেখাতে পারে না। আজকে ওরা আবার বড়রা কেউ ছিল না, সব নাকি ছেলেটির বন্ধুরা। ওকে ইংরাজি বাংলা লেখালো। ওরা কি জানে ও লিখতে জানে? কেন, ছোটকা তো বললেন ওর সামনেই যে ওকে সেকেন্ড ক্লাস অবধি পড়িয়ে আমরা স্কুল ছাড়িয়ে নিয়েছি। বড় বড় মেয়ের স্কুলে যাওয়ার প্রথা আমাদের বাড়িতে নেই কি না? তারপর বললে গান জানে? কাকা বললেন জানে, কিন্তু ওর লজ্জা করবে মশাই, ছেলে মানুষ কি না। একটা ছেলে একটু মুখ টিপে হেসে বলল, ছেলে মানুষই মেয়ে হয় মশাই। গান গাইতে গলা কেঁপে গেল। ছাই হলো গান। অত ছাই ও কোনো দিন গায় না। এমনকি বিচ্ছিরি করে চেষ্টা করলেও ওরকম হয় না। কাকা কেন বললেন না গানও জানে না? ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ওরা নাকি সভ্য, ওরা নাকি সব বিদ্বান। ওদের বোনকে এদেরকে অমনি করে দেখে। সেচ দিয়ে এসে কাপড় কেচে ছাদে এলো কাপড় শুকোতে দিতে। ও মা, তুই বুঝি এখানে বসে, আর মা সারা পৃথিবী খুঁজছেন। খাবার খাসনি যে, কাঁদছিস কেন? ও রাগ করে বলল, কই কেঁদেছি। চোখ দুটো সঙ্গে সঙ্গে জলে ভরে এলো। ওরে, এ দুঃখ সবারই করতে হয় রে, তোর একার নয়। আমাকে আবার আমার মামা শ্বশুর সমস্ত দালানটা হাঁটিয়ে নিয়েছিলেন। আর একটা কে ছিল, সে বললে, চুলটা খুলে দেখাননি কেন মশাই, বড় খোপা। দেখে ভাবলে বোধহয় গুছি দিয়ে চুল বাঁধা। ও তো ভালো, সে প্রতিমা, আমার ননদের মেয়েরে, খুব সুন্দর দেখতে, মনে আছে তো? তার আবার দেখতে এসে সব বলে, মশাই হাতে মনে হচ্ছে কড়া পড়েছে। নন্দাইয়ের রাগে মুখ লাল হয়ে গেল, তবু বললেন, টিপে দেখুন হাত। ছেলেটি এমএ পাশ করেছেন, বাড়ি আছে নিজের, বাপ মা আছে, কে করা যায়, সবই সহ্য করলেন। কিন্তু এখন যদি হাত দুটো দেখিস তার। শাশুড়ি ঝি চাকরের জল বাটনা নেয় না, রোজ তাল তাল বাটনা বাটে, জল তোলে। মুখখানি কচি টুলটুল করছে, হাত দুখানা যেন কার। তা বলে কড়া পড়া তখন কে যেন বলছিল, কে জানে। কথাগুলো খুব আশাপ্রদ নয়। নিভা অবাক হয়ে শুনছিল। সে বলল, দিদি, তোমাকে তারাই পছন্দ করলো যারা হাঁটালো?
মেজদিদি বেশ স্বচ্ছন্দভাবেই হাসল। হাঁটালেন তো বাড়ির কেউ নয়, মামা শ্বশুর। নিভা আরও অবাক হয়ে বলল, জামাইবাবুর মামা তো? তা তুমি সেখানে গিয়ে রাগ করনি? কিন্তু বলনি কাউকে? জামাইবাবু কেউ না? ওর দোষ কি? আর এ যে রেওয়াজ, সবাই এই করে। নিভার রাগে গা জ্বলে যায়, কিন্তু মেজদির যেন সবই খুব সহজ মনে হচ্ছে। পাশের বাড়ি ছাতে কে উঠলেন, বললেন, তোমাদের নিভাকে আজ দেখে গেল, কি বললে? মেজদির উপদেশ স্রোত থামল কথার গন্ধ পেয়ে। পুলকিত হয়ে আলসের ধারে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ, দেখে তো গেল, এখন কি বলবে? কিছুই বলেনি। আর শ্যামবর্ণ কি না, তাই সহজে কি পছন্দ করে? বাবা এই দুটি ছোট বোনের বিয়ে দিতে জেরবার হয়ে যাবেন ভাই। যে দেখছে সেই বলে সব ভালো মশাই, কিন্তু রংটি যদি একটু ফর্সা হতো। গান গাওয়ালে, লেখা দেখলে কত কি। প্রতিবেশিনী একটু মুখভঙ্গি করে বললেন, লেখা নিয়ে বা কী করবেন? গানের বা কী করবেন? সেই মুনিয়ার কথা মনে আছে তোর? সেই যে আমার ছোট পিসিমার মেয়ে, কি চমৎকার গলা! পাড়ার লোক দাঁড়িয়ে যেত গানের সুরে। তার রং তেমন ছিল না। ওই গানের আর বাপের টাকার জোরে বিয়ে তো হলো। এখন শুনি নাকি বর কারুর কাছে কোনো জায়গায় গান গাওয়া পছন্দ করে না, বড্ড খেকিয়া। ক্যাক করে বলে, মেয়েদের আবার বিয়ের পরে গান কি? কোনোখানে পাঠায় না। মেয়ে যোগ্যিতেও গাইতে বারণ। কাজের বাড়িতে 5টা পুরুষ আসে তাই। মেজদি বললেন, অথচ মরতে সব বিয়ের সময় সব জিজ্ঞেস করে। যার হাতে পড়বে সেই যদি ওসব না চায়, ছাই দরকারেও লাগে না। তা দরকার লাগে না বটে, কিন্তু সুনীলার মেয়েটি যে কি চমৎকার গায়। মা এলেন, কথায় বাধা পড়ল। হ্যাঁ রে, নিভা কই? কী সব ঢং বলতো। খাবার খেলে না অবধি, চিরকালকার জিনিস, তারা নিয়ে যাবে, দেখবে না? দেখছে তো মেয়ে অমনি গলে গেলেন। হ্যাঁ রে, নিভা কই? কী সব ঢং বলতো। খাবার খেলে না অবধি, চিরকালকার জিনিস, তারা নিয়ে যাবে, দেখবে না? মার পেছন দিয়ে নিভা নেমে গেল। ভালো লাগে না মানি, তা কি করব ছাই। একসঙ্গে এত কথা এবং এত রাগ গলার কাছে জড়ো হলো যে মার আর কথা বেরোলো না মুখে। অনেক রাত্রি। ছোট ছেলেরা সকলে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। পুরুষদেরও খাওয়া চুকেছে। মার কাজ ছাড়া হলো। পাশের ঘরে ছেলেমেয়েরা ঘুমোচ্ছে। নিভাদের বাবা এ ঘরে চুপচাপ শুয়ে শুয়ে চুরুট খাচ্ছেন। বেশি চিন্তিত হলেই তার সিগারেট খাওয়ার অভ্যেস। অন্য মনে প্রতিদিনের দ্বিগুণ খান সেদিন। নিভার জননী জলের ঘটি, দুধের বাটি, পানের ডিবে, মিছরি, বিস্কুট নিয়ে ঘরে ঢুকলেন। একে একে সবগুলি যথাস্থানে নামিয়ে স্বামীর বিছানার পাশে এসে বসলেন। তারপর চুরুটটা হাতে নিয়ে স্বামী বললেন, কিসের? এই যে গো, নিভাকে দেখে কি বললে? পছন্দ করেছে ছেলে? স্বামী অন্য মনে দুটানে সেটাকে টেনে আধখানায় ছুঁড়ে বাইরে ফেলে বললেন, কালোর বোনেরা, মা আর ঠাকুমা আসবে দেখতে। ছেলের ছোট ভাই ছিল, বলে গেল। পিতা মাতা দুজনেই জানালার পথে রাস্তার গ্যাসের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। অবশেষে মৃদু নিঃশ্বাস ফেলে মাতা বললেন, মেয়েটার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কতবার যে সব দেখলে। বাবা চুপ করেই রইলেন। মা আবার বললেন, ওরা নাকি বলে আমাদের চেয়ে বাজারে মাছের দর আছে। নিভার পিতা অন্য মনে শুনছিলেন। শেষ কথাটা একটু হাসলেন, বললেন, মিছে বলে না। খানিক চুপ করে বাপ জিজ্ঞাসা করলেন, ওরা ঘুমোচ্ছে? মা বললেন, হ্যাঁ।
রাত্রি গভীর হয়ে এলো। ক্লান্ত স্বামী ঘুমোলেন। নিভার মার চোখে ঘুম এলো না। মনে হয় বারে বারে নবনব অভিজ্ঞতায় এই একই অভিনয় দেখেছেন। অসম্মান, সম্মান, অবমাননা অত বোঝে না মন। শুধু একে একে মনে পড়ে কত বিয়ের কথা, জানাশোনা, আত্মীয় স্বজন, কত ব্যথা। কারো বা গহনা, কারো বা গহনার ওজন, কারো বা গহনার রং, কারো বা নিজেরই রং, কারো বা তুচ্ছ কথা, কারো দরিদ্র পিতা মাতা। যা হোক তা হোক, অমনি তো হয়ে থাকে। বলে লক্ষ্য কথা না হলে বিয়ে হয় না। ছোট বোন সুধার তো বিয়ের পরদিন কুশণ্ডিকার আগেই গহনা ওজন করে দেখেছিল তারা। 60 ভরিতে 1.5 ভরি কম ছিল, কাটা হয়ে ওঠেনি। তাদের বাপ গিয়ে তাড়াতাড়ি কাটার ত্রুটি সেরে নিলেন কাটা দিয়ে। হয়তো তখন সুধার মনে একটু কাটা ফুটেছিল। তা হোক, আজ সুধার ঐশ্বর্য দেখে কে? ছেলে মেয়ে, সুখ, ঐশ্বর্য, ঘর বাড়ি, হিরে মুক্ত। আহা, তা বেঁচে থাক। আহা, বাবা দেখে যাননি। কিন্তু তা কি হবে? এই রকমই তো সব ঘরে। রাত্রি গভীর হয়ে আসে। ছেলেমেয়েরা সব ঘুমোচ্ছে। মা তার কালো মেয়েটির মুখের দিকে একবার চান। গ্যাসের আলো ঘরে পড়েছে। তারই সামান্য আলোয় দেখা যায়। খোকার গায়ে চাদর নেই। নিভার মাথার বালিশটা কোথায় সরে গেছে। ঠিক করে দিয়ে মা শুয়ে পড়লেন। আকাশে নিস্তব্ধ শান্তি। এক আকাশ তারা ঝিকমিক করে ঘুমের রাজত্বে চেয়ে আছে। পরদিন বৈকালে ছেলের মা আর অন্য পরিজনরা দেখতে এলেন ভেতরে। আর বাইরে এলেন বাপ, মাতুল, কাকা। পূর্বদিনের চেয়ে বেশি করে সর, ময়দা, সাবান, স্নো ঘষে রংটা অনেকটা খসখসে করে, মাথা ঘষে চুল খুলে মাথাটা মাথার তেলের বিজ্ঞাপনের মতন, শাড়ির সঙ্গে জামার রং মিল করিয়ে ভেবে চিনতে অনেক পরিশ্রমে শ্যামা মেয়েটিকে সবাই সাজালো। অবাধ অপমান বোধ কেবলই নিভার চোখের কোণে উপচে জল পাঠায়। আর দিদিরা ধমক দেয়, কাকে আবার না দেখেছে, কে আবার না দেখে, তোর রকম দেখে বাঁচিনি। চোখ মুখের কি ছিঁড়ি। মেজদি বললে, বেশ দেখাচ্ছে এবার, নিভার মুখখানি যে বেশ। যথারীতি প্রণামাদি ও শিষ্টাচারের কথা সমাপ্ত করে মেয়ে দেখা। মেয়ে অন্তরে প্রেরণ করাও হলো। খোঁজ গল্পে আসর জমে ওঠে। যথারীতি দেশের কি অবস্থা, বেকার সমস্যা, ঘি দুধের দুর্মূল্যতা, পাশ করার নিষ্ফলতা এবং মূর্খ গেয়াদের উপার্জনে কৃতিত্ব ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে এসে ছেলের মাতুল পৌঁছলেন। বলবেন না মশাই, রাম রাম, কি যে সব হয়ে দাঁড়াচ্ছে ব্যাপার। আমরা তবু রোজগার করছি, ছেলে বেটার আর খেতে পাবে না। পাত্রীর পিতা আজ্ঞে হাঁ বলে সমর্থন করলেন। তারপর কন্যা দায় ও তারপর পাত্রপক্ষের নানা রকম অভদ্রতার কথা ওঠে। এবার পাত্রীর পিতা কিছু বলতে পারে না। কে জানে যদি কারো গায়ে বাজে। কিন্তু মশাই, আসল ব্যাপার হচ্ছে এই কালোকে ফর্সা করতে জানা। মাতুল ডাক্তার, বেশ নাম করাও। উৎসুক হয়ে শ্রোতারা মুখের দিকে চেয়ে রইল। ভদ্রলোক কিছু ওষুধ বলবেন নাকি? অট্ট হাস্যে মাতুল বললেন, তা হচ্ছে মশাই এই রং অনুপাতে রৌপ্য মুদ্রা। ওষুধ বেষুধ নয়। এ আমাদের পাড়ায় সম্প্রতি একটা জমকালো মেয়ের বিবাহ হলো। বাপ বেশ বড় কাজ করে। মেয়ের মুখের দিকে তাকিয়ে দিলে মশাই, বলবো কি, 8,000 নগদ দিলে। ছেলেটি সোনার চাঁদ, যেমন রূপ তেমনি গুণ। খরচ করলে যেমন, পেলেও তেমনি, বুঝলেন কি না? মাতুল আবার উচ্চ হাস্যে ঘর ভরিয়ে দিলেন। অবশ্য আমরা, অর্থাৎ আমার ভগ্নিপতিদের টাকা নগদ নেওয়ার প্রথা নেই, তবে বিমূঢ় অপমানিত বেদনায় অনুজ্জ্বল বর্ণা মেয়ের পরিজনরা
হাসবার চেষ্টা করল। তার সঙ্গে পাছে ভদ্রতা লাঘব হয় আর তাতে মেয়ে পছন্দতে ত্রুটি ঘটে। নিভা উপরে উঠে এলো। এবার মা জল টল খাওয়াবেন ওদের। আর চোখে জল এলো না। যা হোক একটা নিষ্পত্তি। এসপার কি ওসপার হয়ে চুকে গেলে ও বাঁচে। এ বাড়ি ও বাড়ির চিনু বিনু রুনু রেবা সব বারান্দার ছাদে দাঁড়িয়েছে। নিভা উদাসীনভাবে ছাদের অন্য কোণে দাঁড়ায়। গল্পের কথা কানে টুকরো টুকরো ভেসে আসে। জানো ভাই, আমার বিয়েতে 5 বা 10 বার দেখা দেখি কিছু হয়নি। যেমনি শাশুড়ি দেখলেন অমনি সব কথা ঠিক হওয়া। তো ভাই, তোমার বাবা যে তেমনি 6,000 করে খরচ করেছিলেন, তোমাদের ওই সুধার কেন অত নাকাল? দেখতে তো সুধা ভালো নয়, আর কাকা তেমন খরচ করলেন কই? এবার একটা মুখরা মেয়ের গলা শোনা গেল বেশ জোরে। তা বলে তোরা যারা রূপসী তাদের সব ভালো হবে? তাহলে তোদের লীলার কেন ভালো ঘরবর হলো? সে যে তার বাপের একটিমাত্র মেয়ে, অত বিষয় সেই পাবে। আর কালো তা কি, মুখখানি সুন্দর, স্বামী খুব আদর যত্ন করে। মুখরা মেয়েটি শ্যামা। বিদ্রুপ হাসে সে বলল, তাই বল, আসল কথা টাকা, তাই মুখখানি ভালো, তাই তার শ্বশুরবাড়ির যত্ন। যে তর্ক করছিল সে বলল রাগ করে, তার টাকা তো কি, যার বাবার আছে তিনি দেবেন না? কেউ হারে না, নানামুখী তর্ক চলে। রাত্রি হলো। অন্ধকারে নিভা একলা ছাদে শুয়ে ভাবে। মনের একপাশে দাঁড়ায় আকাশ ভরা তারা, অন্য ধারে পৃথিবী জোড়া অন্ধকার। সেদিন মেজদি এসেছিল, উপরে এলো তারা। হ্যাঁ রে, উপরে একলা। নিভে উঠে বসে। সেই একই কথা। মেজদি বেশ করে বসে, সান্ত্বনা দেবে ভেবে বলে, এমনি হয়েছে ভাই। সে তাদের পাড়ার কন্যাদের নিদারুণ মর্মস্পর্শী ব্যাখ্যা দেয়, আর উপসংহারে বলে, কি করবি, এমনিই ঘরে ঘরে। তারপর মেজদি তার মামা শ্বশুরের শ্বশুরবাড়ির কার এক কৃষ্ণা কন্যাদায়ের ভয়াবহ অথচ উজ্জ্বল ব্যাখ্যা দেয়। অর্থাৎ মেয়েটি বিয়ের পরে নাকি আত্মহত্যা করে। তার উপসংহারে সে বলে, তার চেয়ে আমাদের নিভা ঢের ফর্সা। রাত্রিও বাড়ে, গল্পও বাড়ে। আসর জমে ভূতের গল্পের মতো। নিজ নিজ নিতান্ত নিরীহ নিরপরাধ হৃদয়বান অথচ পিতৃ মাতৃভক্ত স্বামীদের বাদ দিয়ে অন্য সকলের ভদ্রতাহীন বিয়ের কথা বলে, শ্বশুরালয়ের খোঁচার কথা বলে। নিভা আড়ষ্ট হয়ে শুয়ে থাকে। বর এবং বরপক্ষীয়দের সম্বন্ধে তার ধারণা তো খুব ভালো হয়ই না, বরং বেশ ভীতিপ্রদ হয়ে ওঠে। অনেক রাত্রে মেজদি গেল ছেলে শোয়াতে। চুপ করে থেকে তাকে সে হঠাৎ জিজ্ঞাসা করে বসল, আচ্ছা ভাই মেজদি, মেজ জামাইবাবুরা অমনি করেছিলেন? মেজদি সোজাসুজি বলল, দেনা পাওনার কথা কোন বিয়েতে না হয়, হয়েছিল বই কি। তা সে তো কিনা আমার দিদি শাশুড়ি আর শ্বশুর করেছিলেন, উনি তার কি জানেন। মেজদির স্বামীকে ভালো বলবার সরল প্রচেষ্টায় নিভার হাসি পেল। সে একটু চুপ করে থেকে বলল, তাহলেও ভাই উনি তো মা বাপের ছেলে, বলতে পারতেন না কি? মেজদি বলল, তা কি করে বলবেন, মাথার উপর গুরুজন বাপ মা, তারা যা করবেন ভালোর জন্যই তো, আর এ তো সবাই করে। নিভা অপ্রস্তুতভাবে বলল, তাহলেও অত বিদ্বান জামাইবাবু? মেজদিদি বললেন, তাতে কি? নিভার অন্তরে বিদ্বান পুরুষ সমাজের উপর ঈষৎ শ্রদ্ধা ছিল তখনও। সে ভাবত, বোধহয় তারা পৌরসে দীপ্ত, আকাশের মতো উদার, অচলের মতো দৃঢ়, সমুদ্রের মতো গভীর। নিত্যকার ছোট ছোট দৈন্যতা, ক্ষুদ্রতা, লোভ তাদের স্পর্শ করে না। আবার সে বলল, আচ্ছা ভাই,
তোমার শাশুড়ি নাকি বড় খোঁটা দিয়েছিলেন বাবাকে, তাতেও জামাইবাবু চুপ করে রইলেন। তা কি করে বলবেন? তুই এক পাগলি, মা বাপকে বলা যায়? হলোই বা শোনালেন আমার শাশুড়ি, তাদের হলো গিয়ে ছেলে, আমার বাবার মেয়ে, লোকে কত কথা বলে, তারা আর এমন কি বলেছেন? বিয়েতে লক্ষ্য কথা হবে, আর ছেলের পক্ষ মেয়ের পক্ষকে বলবে, এই হলো ধারা। যুক্তিসঙ্গত জবাব পেয়ে নিভা চুপ করে গেল। আকাশের এক প্রান্ত থেকে কৃষ্ণা তৃতীয়ার বাঁকা সোনার থালার মতো চাঁদ উঠল। মা ডাকলেন, ওরে ও মেয়েরা, কত রাত্রির হলো, ছেলে মেয়েকে খাইয়ে নে না, নিভাকেও খেতে ডাক। নিভা উঠল। এবারে সে কুণ্ঠিতভাবে জিজ্ঞাসা করল, আচ্ছা দিদি ভাই, তোমাদের জামাইবাবুদের ভালো লেগেছিল? তার 16 বছর পার হয়ে গেছে। গল্পের বই পড়ারও প্রচুর সময় ছিল। কাব্যজাগতিক আদর্শ স্বামী সম্বন্ধে কল্পনার যথেষ্ট অবকাশ ছিল। মেজদিদি উঠছিল, হেসে গড়িয়ে পড়ল, স্বামীকে ভালো লাগবে না কেন? শোনো একবার মেয়ের কথা, হাসিয়ে পাগল করতে পারে ও। মা গো, ওদেরও তো বিয়ে হয়েছিল সব, কই ওইসব কথা তো ভাবেও নি। মেজদিদি শেষ দিদি ও মার কাছে এত হাসির কথা বলতে নেমে গেল। অত্যন্ত অপ্রস্তুত হয়ে নিভা দিদিদের ছোট ছেলেদের ঘুম পাড়াতে মার কাছ থেকে নিয়ে এলো। আদর কাটতে পায় না, আদরে পায়নি। দর থাকলে আদর থাকে। 5 বোনের প্রথম নয়, শেষ নয় সে, আদর কাটতে অপ্রস্তুত মনে হয়। তবু অনেক রাত্রে যখন মেজ দিদি শেষ দিদি ঘুমোলো, ছেলেরা ভাইয়েরা ঘুমোলো, মার ঘটিবাটি ডিবে রাখার শব্দে নিভা উঠে বসল। সবাই ঘুমোচ্ছে, জননীর চোখে পড়ল তাই। কি রে? একটু জল খাবো। উঠে এসে কুজো থেকে জল খায়। কলকাতার আকাশ ঝাপসা জ্যোৎস্নায় তন্দ্রাচ্ছন্ন হয়ে মহানগরীর দিকে চেয়ে আছে। পাড়ার প্রায় সব বাড়ি অন্ধকার। মা তখন ভাবছিলেন স্বামীর কাছে গিয়ে পরামর্শ করবেন, জিজ্ঞাসা করবেন। নিভা এসে দাঁড়ালো কাছে। কি রে? আমায় ওরকম করে বিয়ে দিও না মা। কিরকম করে? মা ভ্রু কুঞ্চিত করলেন। ওই কেবলই টাকার গয়না করে, আমি ওদের ভালোবাসতে পারবো না। তার চোখ ছলছল করে এলো। শোনো কথা, ওরা টাকা নিয়ে বিয়ে করবে, তার সঙ্গে তোমার ভালোবাসার কি? পাগল আর কি, এরাও তো টাকা নিয়েছিলেন। তার নিজের ভালোবাসার কথা মার বলল না। রাত হয়েছে, যা শুকে। বাপ জেগে প্রায় ছিলেন, জিজ্ঞাসা করলেন, নিভা কি বলছিল? মা বললেন। নিভার বাপ একটু চুপ করে থেকে একটু হেসে বললেন, তা ভালোবাসার ব্যাঘাত হয় না, দৃষ্টান্ত যা দিয়েছ তার জবাব দেবার উপায় ওর আর নেই, আমারও নেই। স্ত্রী একটু অপ্রতিভ হয়ে গেলেন, কথা উল্টো বললেন। ওরা কি বললে? জবাব কবে দেবে? পছন্দ হয়েছে, কিন্তু কেমন ধরন যেন। শেষ কথার জবাব না দিয়ে স্বামী বললেন, ওরা বলে গেল মেয়ে পছন্দ হয়েছে ওদের, রং ফর্সা করার উপায় একটা বাতলে দিয়েছে, সেটা হলে ওরা বিয়ে সামনের বৈশাখ মাসে দেবে। উৎসুক নিভার মা জিজ্ঞাসা করলেন, সে কি উপায়? কিছু বেশি টাকা, নগদ ওরা নেয় না, কিন্তু রকম নেয়। খানিক চুপ করে থেকে পত্নী বললেন, তা কি করবে? তাই দেবো আর কি। ছেলেটি ভালো, স্বাস্থ্য ভালো, বাপের অবস্থা ভালো, বাজারে দর আছে, তাছাড়া মেয়েকে গয়নাগাটি দেবে, আদরও করবে। তারপর একটু থেমে ঈষৎ হেসে বললেন, আর তুমি তো বলেইছ ঠিকই, ভালোবাসতে কোনোই তো বাধা হয় না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন জ্যোতির্ময়ী দেবীর লেখে একটি গল্প, দর ও দস্তুর। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।